সবার ফার্স্টে ওয়েলকাম স্যার আমার চ্যানেলে। ফার্স্টে বলুন কেমন আছেন? খুব ভালো আছি, নমস্কার নমস্কার। খুব ভালো আছি। নমস্কার। মানে আপনার মতন এত বড় একজন ব্যক্তির সাথে পডকাস্ট করতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আমি আসলে দাদাগিরিতে আপনাকে দেখেছিলাম, তখন থেকেই ইচ্ছে ছিল যে আপনার সাথে একদিন ইন্টারভিউ করব। তো আজকে ফাইনালি সেই দিনটা এলো স্যার। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি, তোমার চ্যানেলকেও ধন্যবাদ জানাচ্ছি। খুব ভালো। স্যার, সবার ফার্স্টে যে প্রশ্নটা আপনার কাছে করব, এই যে আপনি সব জায়গাতেই বেসিক্যালি বলেইছেন, তাও যদি একটু বলেন এই যে অ্যাম্বুলেন্সটা নিয়ে সেটা কিভাবে স্টার্ট হলো যদি একটু বলেন। অ্যাকচুয়ালি বাইক অ্যাম্বুলেন্সটা আমি করতে পেরেছি। অ্যাকচুয়ালি আমার আমার মায়ের প্রেরণা, এটা মা থেকে প্রেরণাটা পেয়েছি। আমার মা অ্যাকচুয়ালি, আমরা তো চা বাগানে থাকি, তো এখানে বিশেষ করে উত্তরবঙ্গের মানুষ, আমরা ডুয়ার্স এরিয়ায় থাকি। এখানে চা বাগান, ফরেস্ট এরিয়া, বিভিন্ন রকম নদী নালার মাধ্যম দিয়ে আমরা বসবাসকারী এখানে। তে আমার মা অ্যাকচুয়ালি বিনা ট্রিটমেন্টেই আর কি হসপিটাল পৌঁছে দিতে পারিনি, বাড়িতে মারা গিয়েছিলেন। তো সেদিন থেকে আমি শপথ নিয়েছিলাম যে মা, কাউকে আমি বিনা ট্রিটমেন্টে মরতে দিব না। তো চা বাগানে কাজ করতে করতে হঠাৎ করে আমার একজন সাথী, ও অসুস্থ হয়ে পড়ে গেছিল। তারপর ম্যানেজারকে গিয়ে বললাম যে স্যার, আপকা মোটরসাইকেল দিজিয়ে, ইসকো হসপিটাল ভেজানা হয় জলদি সে জলদি। তখন উনি আমাকে মোটরসাইকেলটা দিলেন, ওনাকে আমি পিছনে বসাই নিলাম। আমার সাথে বডির সাথে একটা গামছা দিয়ে বাঁধ দিয়ে পিছনে আরেকজনকে বসাই নিয়ে আমি তুরন্ত ওকে হসপিটাল পৌঁছাই দিলাম। 4 দিন পর লোকটা সুস্থ হয়ে বাড়িতে আসলো। তারপর আমার একটা নিজেকে একটা দেমাগ খুলে গেল যে একটা যদি মোটরসাইকেল অ্যাম্বুলেন্সের পরিষেবা দেওয়া যায়, তো আমি তারপর বাইক একটা লোন করে নিয়েছিলাম। সেই বাজারে লোন করে নেওয়ার পরেই বাইকটাকে আমি অ্যাম্বুলেন্স বানিয়েছি। অ্যাম্বুলেন্স বানিয়ে আমার গ্রামে শুধু নয়, আশপাশের গ্রাম থেকেও অসহায় মানুষকে, রাস্তায় অ্যাক্সিডেন্ট, বিভিন্ন রকম ধরনের মানুষ বিপদে আপদে পড়লে, অসুস্থ হলে আমি বাইকে করে হসপিটাল নিয়ে যাই। কখনো শিলিগুড়ি নিয়ে যাই 70 কিলোমিটার, কখনো 50 কিলোমিটার মালবাজারে নিয়ে যাই, কখনো জলপাইগুড়ি আমাদের 40 কিলোমিটার। এইসব হসপিটাল গুলাতে আমি রোজ দিনে এই পেশেন্ট ক্যারি করি। এখনো পর্যন্ত আমি এই কাজ আমার চালু আছে। তো এই কাজ করি এখনো। 7,500-এরও বেশি পেশেন্টকে আমি হসপিটাল পৌঁছাই দিয়েছি। আজকে প্রায় এটা 24-25 বছর আমার হচ্ছে এই কাজ বাইকে করে করার জন্য। তো বাইকটা আমার অ্যাকচুয়ালি আমার মায়ের জন্য আর কি প্রেরণা নিয়েই বাইক অ্যাম্বুলেন্সের কাজ শুরু করছি আমি। স্যার, সত্যি আপনি ইন্সপিরেশন, গর্ব, এটা বলাই যায়। তো আপনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন। তো পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পর মানে আপনার বা সেই সময়টা যখন আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন, সেই এক্সপিরিয়েন্স গুলো যদি একটু শেয়ার করেন। দেখুন, এ কাজ করছি, এ কাজ করে জানি না কি করে হঠাৎ করে একদিন আমাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করতেছিল যে तुम जलपाईगुड़ी का बाइक एम्बुलेंस दादा है करीमुल्लाह। तो मैं बोला हाँ हाँ मैं, आप कौन है? मैं दिल्ली से प्रधानमंत्री बोलता हूँ। मुझे आप प्रधानमंत्री बोलता है, मेरा तो विश्वास नहीं होता है आप प्रधानमंत्री बोलता है। मुझे हाँ, मैं नरेंद्र मोदी बोलता हूँ। তো আমি বিশ্বাস করতে পারি নাই। আমি তখন বললাম যে देखिए, आप मोदी हो चाहे नहीं हो, तो क्यों मेरे को फोन किया, आप बोलिए। आपको पद्मा लेने के लिए दिल्ली आने पड़ेगा। तो আমি বললাম पद्मा क्या है? तो बोलते पद्मा आप लोग को आपको दे जाएंगे, आप दिल्ली आइए, पद्मा लेके जाइए। तो আমি বুঝি নাই। আমি বললাম छोड़िए मोबाइल, आप क्या मोदी है ना कौन है, छोड़िए मोबाइल। मेरा काम करने यहाँ বাগান में काम करता हूँ, अब अभी यहाँ फोन लगाया दिल्ली से। আমি তখন ওটা গুরুত্বই দিলাম না যে উনি প্রধানমন্ত্রী না কে, আদৌ গুরুত্ব দেননি। হঠাৎ করে একদিন 10টার সময় একটা ফোন আসলো যে आप जलपाईगुड़ी का एम्बुलेंस दादा? बोले हाँ हाँ, मैं एम्बुलेंस दादा है, बोलिए। कैसे आपका पद्मा मिलने वाला है? आप कौन है? बोले होम मिनिस्टर सेक्रेटरी। बोलता है हम होम मिनिस्टर सेक्रेटरी, हमको पद्मा मिलने वाला है। क्यों मिलेगा वो पद्मा? हमारा हमको क्यों मिलेगा, बोलिए। बोले नहीं, आपको पद्मा मिलने वाला है। मुझे क्यों मिलेगा बोलिए ना, वो क्या हुआ, उनको हॉस्पिटल लेके जाइए।
मैं जलपाईगुड़ी का एम्बुलेंस दादा हूँ, आप दिल्ली से बोलता है, उसको क्या हुआ? कैसे कुछ नहीं हुआ, उठो आपको पद्मा श्री मिलने वाला है। भाई आपका लड़की है ना क्या उसका? कहे नहीं नहीं, तो क्या है वो बोलिए जल्द से। তো বলছে নেই आपको পদ্মশ্রী মিলে वाला है। তখন আমি ভাবলাম যে বোম্বাই টোম্বাই তো যায়, শ্রীদেবীর বন্টন হবে নাকি। তো আমি বললাম যে हाँ आपको पद्मश्री मिलेगा, तो आने बोलिए पद्मश्री को मिलेगा, हम कोई बात नहीं है। उन्हीं তখন বললেন যে देखिए आपको पद्मश्री अवार्ड मिलने वाला है। তা আমি ভাবলাম पद्मश्री की। তখন আমি বললাম छोड़िए मोबाइल, क्या मिलेगा नहीं मिलेगा, आलतू फालतू बात बोलता है, मेरा गुरुजी एक्सीडेंट हो गया, हमको वहां जाना है, आप छोड़िए मेहरबानी के मोबाइल। তখন উনি বললেন आपको मैं सैल्यूट करता हूँ, आपको मैं समझने नहीं सका, आप काम करते रहिए। তারপর সন্ধ্যার সময় আমি দেখতেছি টিভি চ্যানেলে যে পদ্মশ্রী আমি পাচ্ছি একটা মেডেল। পদ্মশ্রীটার নাম মেডেলটার নামই হলো পদ্মশ্রী। তখন আমি বুঝলাম যে আচ্ছা, আমি তো বিশাল ভুল করছি, দুইজনকে আমি গালাগালিও করছি একটু খারাপ ভাষায়। তো যাক, ওইভাবে তখন আমাকে যখন ঘোষণা হলো পদ্মশ্রী, আমি পদ্মশ্রী আনতে গেলাম সেটা দিল্লিতে। তারপর ওখানে একদিন আগে ট্রেনিং হয়, তার পরের দিন পদ্মশ্রী দিবে। সেখানে যারা পদ্মশ্রী আমরা পাবো সবাই মিলে বসছি, মন্ত্রীরাও বসছে, বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, তারাও বসে আছে, এক এক করে নাম ডাকতেছে আর পদ্মশ্রী দিচ্ছে। তো আমারও নাম ডাকলো, আমিও ওখানে গেলাম, গিয়ে পদ্মশ্রী নিলাম। তারপর পদ্মশ্রী দেওয়া শেষ হইলো, তারপর বলছে ভজন মে জানে হোক পড়েগা, সব মিলে আবার একখানে খাইলাম। ওইখানে আমার প্রণব মুখার্জি রাষ্ট্রপতির হাত থেকে যেহেতু নিয়েছিলাম, প্রণব মুখার্জির সাথে আমরা দুজনেই বাঙালিতে কথা বলতেছি। তো প্রণব মুখার্জি আমাকে বলল যে তোমাকে আমি পদ্মশ্রী দিয়ে আমি ধন্য হলাম, কারণ আমার আর 3 মাস টাইম আছে, তাহলে আমার পথ চলে যাবে। তা ওই গল্প সল্প করতেছি, বেশ খাচ্ছি যাচ্ছি, হঠাৎ করে ওই বিরাট কোহলি আর আমি দুইজনে, বিরাট কোহলির হাতে আছে পকোড়ার প্লেটটা, আর আমি খাচ্ছি ওঠায় ওঠায়, ওখান থেকে দুইজনে আমরা গল্প করতেছি। ওখানে সব মন্ত্রীরা বসে চা খাচ্ছে, আমাকে প্রধানমন্ত্রী ডাকলো, কারিমুল তুমি দাঁড়াও। গেলাম, বিরাট কোহলি বলছে যাও তুমকো বলাতা হ্যায়। গিয়ে আমি আমাকে জোড়ায় ধরলো, জোড়ায় ধরে হক কো হক মিলনা চাইয়ে এইসব কথাবার্তা, ছবি টবি উঠাইলো ক্যামেরাম্যান থেকে। আমাদের তো মোবাইল নিয়ে যেতে দেয়নি ওখানে কাউকে। তারপর বেশ গল্প টল্প করে এই তো আমরা তারপর চলে আসলাম। তো পদ্মশ্রী জিনিসটা আমাকে দিয়েছে ঠিকই, এটার সম্বন্ধে আমরা আগে জানতাম না। পদ্মশ্রী যে একটা অ্যাওয়ার্ড হয়, দেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড, আমরা জানতাম না। জানলে ওই লোকগুলোকে আমি কিছু বলতাম না। কিন্তু যাক, এই অ্যাওয়ার্ড আমার নয়, এই অ্যাওয়ার্ড পশ্চিমবঙ্গবাসীর জন্য, গ্রামবাসীর জন্য একটা অ্যাওয়ার্ড। আমার নিজে না, আমার অ্যাওয়ার্ড হলো সবচেয়ে বড় জিনিস, মানুষের কাজ নিয়ে মানুষের মুখের হাসি ফোটানোটাই আমার অ্যাওয়ার্ড। তো স্যার, এরপর যে আপনাকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, আপনি তো বাইক অ্যাম্বুলেন্সটা শুরু করেছেন, এবার বাইক অ্যাম্বুলেন্সটা যখন আপনি প্রথম প্রথম নিয়ে এসছেন, মানে আপনার হাত ধরে যখন এতগুলো মানুষ সাহায্য পাচ্ছে, আপনি যে মাঝে মধ্যে কি কোনো সমস্যায় পড়েছেন এইরকম বাইক অ্যাম্বুলেন্স নিয়ে, বা এরকম যদি কোনো ঘটনা থাকে? দেখুন, বাইক অ্যাম্বুলেন্সটা এটা অ্যাকচুয়ালি সমস্যা প্রচুর হয়েছে, অনেক জায়গায় সমস্যা, জীবজন্তু নিয়ে সমস্যা হয়েছে, ডাকাতে ছিনতাই পার্টি থেকে সমস্যা হয়েছে, বিভিন্নভাবে আমার সমস্যা হয়েছিল। এবং যখন প্রথম প্রথম বাইক অ্যাম্বুলেন্স তৈরি করছে, মানুষে হাসাহাসিও করছিল অনেক এটাতে। যে ফার্স্টে বাইক অ্যাম্বুলেন্সটা দেখে হাসছে যে মহিলাটা, সেটা হলো আমার বাড়ির পাশে একটা বড় রাস্তা আছে, পাশে দোকান আছে, সেই হাসছিল যে বাইক আবার কোনোদিন অ্যাম্বুলেন্স হয় নাকি। সন্ধ্যার সময় কি উপরওয়ালার কৃপা লীলা, তখন তো ঘরে ঘরে ল্যাট্রিন ছিল না বেশি করে, আমাদের গ্রামের মহিলা টহিলারা সবাই মাঠে ময়দানে ল্যাট্রিন যাইতো। হঠাৎ করে ওই মহিলাকে রাত 9টায় ল্যাট্রিন গেছে, ওখানে সাপ কাটে। আর আশপাশে যেহেতু কোনো মোটরসাইকেল নেই, গাড়ি নেই, আমার কাছেই দৌড়ে আসছে ওর হাজবেন্ড যে এই ব্যাপার, ওকে সাপ কাটছে, ওকে হসপিটালে। আমারও খুব ইন্টারেস্ট ছিল যে এইটাকে আগে হসপিটাল নিয়ে যাবে ফার্স্ট। ওই মহিলাটাকে ফার্স্ট আমি হসপিটাল নিয়ে গেছিলাম। কয়েকদিন পর মেয়েটা বেশি গিয়ে আমার বাড়িতে এসে বলছে, দাদা আমি এটা থেকে হাসছিলাম, আর আজকে তোমার এইটা বাইকটা যদি না থাকতো তাহলে
আমার জীবনটা বাঁচতো না। ওই একটা উদাহরণ। এবং আমি পেশেন্ট নিয়ে রাত 12টা 1টা 2টায় হসপিটাল থেকে ফিরি। ছিনতাই পার্টিও আমাকে আটকাইছিল। যখন ছিনতাই পার্টি আমাকে আটকায়, পরে পরিচিতি পায় যে এটা তো বাইক অ্যাম্বুলেন্স, সেটা ইনি কাকু। বলছে, কাকু আপনি তো বাইক অ্যাম্বুলেন্স? হ্যাঁ। তখন আমাকে একজন কলারটা ধরছিল, উনি ছেড়ে দিয়ে বলছে, ক্ষমা করে দিবেন, আমরা ভুল করছি আপনাকে। ওনারাই আবার উল্টা আমাকে 300 টাকা তেল ভরার জন্য দেয়। এইসব হয়। এদিকে আবার জীবজন্তুর, আমাদের ফরেস্ট এরিয়া, হাতি, বাঘ, বিভিন্ন রকম জীবজন্তুর সম্মুখে আমাদের হতে হয় এই পেশেন্ট নিয়ে যাওয়া আসাতে। তো এগুলো অনেক রকম সম্মুখীন আমরা হয়েছি। মানুষও অনেক রকম, কেউ ভালোবাসে কেউ খারাপ বাসে। এই আস্তে 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 এইসব কাজ করে অনেক পরিচিতি হয়েছে। এখন আমি পরিচিতির মধ্যে স্মৃতি রাখতে পেরেছি। এখন বাইক অ্যাম্বুলেন্স আমাদের ওখানে 3-4টা হয়ে গেছে। এবং বাইক অ্যাম্বুলেন্স নিয়ে শিলিগুড়ি শহরে বাইক অ্যাম্বুলেন্স আছে, বীরপাড়ায় বাইক অ্যাম্বুলেন্স আছে, ইসলামপুরে বাইক অ্যাম্বুলেন্স আছে, পূর্ণিয়ায় বাইক অ্যাম্বুলেন্স আছে। এই যে আমাকে দেখে বাইক অ্যাম্বুলেন্স ওরা চালু করছে, আমি এটাতে খুশি যে কিছু আমি মানুষকে রাস্তা দেখাইতে পারছি। এটাই আর কি, খুব খুশি আমি। তো স্যার এরপর আপনার এটা প্রশ্ন করব, আপনি একবার বলেছিলেন হাসপাতালের কাজ হবে বিভিন্ন, তো সেগুলোর মানে কতদূর অবস্থায় আছে বা কবে আপনার এই কাজগুলো কমপ্লিট হবে, এগুলো নিয়ে যদি কোনো আপডেট থাকে। আমার হসপিটাল, আমি বাড়িতে একটা মানুষের সাহায্যের টাকা দিয়ে আমি নিজে শোয়ার ঘর বানাইনি এখনো। আমি ছোট্ট টিনের ঘরে আমি শুয়ে থাকি, লাকড়ির ঘরে। বাড়িতে আমি মোটামুটি একটা স্বাস্থ্য কেন্দ্র তৈরি করতে পেরেছি, অর্ধ সমস্ত হয়েছে। নিচতলাটার মধ্যে আমার হসপিটালের কাজ চলে, উপর তলাটা এখনো বানাইতে পারি নাই, আর কাজ চলছে এখনো। তো মানুষের সবচেয়ে বড় জিনিস অর্থ। অর্থ যদি থাকে তাহলে এটা করতে পারবো। আর যেটুকু হয়েছে সেটা মানুষের সাহায্যে হয়েছে। আমি চাচ্ছি আরো যদি মানুষ অর্থ সাহায্য করে তাহলে হসপিটাল ঘরটাও করতে পারবো। কিছু কিছু জিনিসপত্র হসপিটালের দরকার আছে, ইসিজি মেশিন আছে, এক্সরে। অর্ধ সমস্ত হসপিটাল মানুষ যদি সাহায্য করে হয়তো এটা আরো ভালো করতে পারবো আমি। কিছু জিনিসপত্র দরকার আছে, এক্সরে মেশিন নাই এখানে, ইসিজি মেশিন নাই, এগুলো জিনিসপত্র কেনার খুব প্রয়োজন আছে। তো মানুষ যদি সাহায্য করে নিশ্চয়ই হসপিটালটাকে আমি এক জায়গায় পৌঁছাইতে পারবো। এটাও একটা স্মৃতি আমি রাখতে চাই যে না, একটা আমি চা বাগানের শ্রমিক হয়েও একটা হসপিটাল করতে পেরেছি মানুষের সাহায্যে। তো স্যার এবার যেটা প্রশ্ন করব, আপনার বায়োপিক আসতে চলেছে 14ই অগাস্ট, যেটা আমাদের দেবদা করছেন বাইক অ্যাম্বুলেন্স দাদা হিসেবে। তো দেবদার করার আগে আপনি বলিউডে গিয়েছিলেন বহুবার যে এই বায়োপিকটা করার জন্য। তো বলিউড থেকে এই বায়োপিকটা হলো না কেন, বা কোনো কি কারণে এক্স্যাক্টলি হলো না, একটু যদি বলা যায়। হ্যাঁ, ওটা তো অ্যাকচুয়ালি আমার যে প্রডিউসার ছিলেন উনি খুব আশা করে কিন্তু করতে চেয়েছিলেন, কিন্তু মানুষ, রক্ত মাংসের শরীর, রোগ, ওনার ফ্যামিলিতে ভীষণভাবে একজন আহ, কঠিন রোগে উনি ভুগতেছেন বর্তমান। উনি বলছে আমাকে যে আর একটু টাইম দিতে হবে, আর একটু টাইম দিলে আমি একটু সুস্থ থাকলেই হয়তো বইটা আমি করতে পারবো। তখন আমি বললাম যে ঠিক আছে, আপনি হিন্দি রাইটটা রাখেন, বেঙ্গলি রাইটটা আমি দেবদাবকে দিয়ে আমি করতে চাই। তো উনি বললেন যে ঠিক আছে, তো আপনি বাঙালিটা করুন, হিন্দিটা তাহলে আমাকে রাইটটা থেকে গেল। এখন পর্যন্ত হিন্দি রাইট আছে, কোনো অসুবিধা নেই, এটা হিন্দি হবেই। কিন্তু যেহেতু দেরি হচ্ছে তার জন্য বেঙ্গলিটা আগে করতেছি। তো স্যার প্রথমে আপনার বায়োপিকে আমরা শুনতে পেয়েছিলাম আমির খান, তারপর শাহরুখ খান, সোনু সুদ বা অক্ষয় কুমার, অনেকেরই নাম আমরা শুনতে পেয়েছিলাম আপনার বায়োপিকে থাকবে। তো এদের মধ্যে কে থাকলে আপনি বেশি খুশি হতেন, বা ভবিষ্যতে যদি হিন্দি ভার্সনটা কখনো তৈরি হয় তাহলে কাকে আপনি আপনার চরিত্রে দেখতে চান? দেখুন, আমার তো দুজন ছিল, সিলেকশন ছিল, ওরা তো নাই, স্পেয়ার করে গেছে, মারা গেছেন। হ্যাঁ, বলে লাভ নাই, ওরা মারা গেছে। তো এখন আমি তো, এটা প্রডিউসারে ঠিক করতে পারে যে কাকে নিলে, যেহেতু ওরা টাকা খরচা করবে, কাকে নিলে বই হিট হবে বা বইটা চলবে, সেটা ডাইরেক্টর এবং প্রডিউসারের উপরেই নির্ভর করে। তা হ্যাঁ, স্টার মার্ক নায়ক যদি হয় আমরা খুব খুশি হব, আমিও খুব খুশি হব। আমি যথাযথ চেষ্টা করতেছি যে স্টার মার্ক নায়ক দিয়ে বইটা যেন হয়। আমির খান হতে পারে বা শাহরুখ খান, এরকম কোনো ভালো নায়ক যদি আরো পাওয়া যায়, ওনাদেরকে আমি পরিচাল দিয়েছি।
তাহলে ওরা সেটা দিয়ে আর কি করবে। তো ওরা বলছিল যে হ্যাঁ, আমরা বইটা চালু করলে স্টার মার্ক নায়ক দিয়ে আমরা বইটা শুরু করব, এটাতে যেন কোনো অসুবিধা না হয়। তো স্যার বায়োপিক নিয়ে বেসিক্যালি যে কথাটা বলবো সেটা হচ্ছে আপনার বায়োপিক হচ্ছে বাইক অ্যাম্বুলেন্স দাদা 14ই আগস্ট ছবিটা রিলিজ করছে। এবার দেবদার সাথে আপনি যে দেখা করলেন বা দেবদাকে আপনার চরিত্র এখন দেবদা প্লে করছে, এইটা নিয়ে আপনার কি মতামত, বা এই ছবিটা নিয়ে যদি কোনো আপডেট থাকে যে দেবদার সাথে আপনি দেখা করলেন, আপনার ফেসবুকে আমি দেখলাম বেশ কিছু ছবিও আপলোড করেছেন, এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন। না না না, অ্যাকচুয়ালি আমি দেবকে আগে থেকে ভালোবাসি, কারণ ছেলেটা শান্তশিষ্ট, খুব ভদ্র ছেলে। এবং সবচেয়ে বড় জিনিস, উনি একজন বলতে গেলে পলিটিক্যাল নেতার মধ্যেই আছেন, উনি একজন এমপি। তো আমি প্রচুর লোকের সাথে, প্রচুর লোকের ভাষণ আমি শুনি, বিভিন্ন রকম, অনেকেরই অনেক রকম ভাষণ। কিন্তু ইনি বই বা কই রাজনীতি বা কোনো কিছু, ইনি যেভাবে কথা মানুষের সাথে বলে, তাতে কিন্তু সবচেয়ে বড় জিনিস, এনার ভাষা বা কথার মধ্যে মানুষের মায়ার জাল, কিন্তু সবাই ওনাকে ভালোবাসে। সবচেয়ে আমাকে ভালো লাগে ওনার যে কথাবার্তা, ওনার যে বক্তব্য, রাজনৈতিক ভাবে হোক বা বইয়ের ক্ষেত্রে হোক বা সিরিয়ালের মাধ্যমে হোক, খুব সুন্দর। সেই হিসেবে ছেলেটি আমার খুবই পছন্দ। এবং আমি যাওয়ার সাথে সাথে আমাকে দুইজনে জড়াই ধরলাম, জড়াজড়ি করলে খুব ভালো লাগলো। আমি বলে দিলাম যে তুমি আমার বই করতেছো, তুমি 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 আমার ওকে বলছিলাম তুমি, আমি খুব খুশি। ও আমাকে জড়াই ধরলো, আমিও জড়াই ধরলাম। তো ছেলেটার মধ্যে যে একটা অহংকার জিনিস, সেটা কিন্তু আদৌ নাই, কিন্তু ওর যে একটা অহংকার ভাব থাকবে। তো আমি ওকে বলছিলাম যে দেখো, অনেক কথাবার্তা হওয়ার পরে যখন আমার ডাইরেক্টর স্যার ছিলেন আর অন্যান্য বন্ধু বান্ধবরা ছিলেন, আমি একটা কথাই ওনাকে বলছি যে দেখুন, সবচেয়ে বড় জিনিস এই দুনিয়াতে আমরা জন্ম হয়েছি অ্যাকচুয়ালি মা বাবার জন্য। তো সবচেয়ে বড় জিনিস এখানে তৈরি করার পিছনে কিন্তু তোমার মা আর বাবা আর শিক্ষাগুরু সবচেয়ে। এখন তুমি যদি একটা আগে যে কোনো ভালো একটা চাকরি পায় মানুষ বা কোনো একটা জিনিস পায়, আগে কিন্তু শিক্ষাগুরুরা খুশি হয় যে আমার স্টুডেন্ট ছিল, আমার ছাত্র ছিল। মা বাবারও একটা গর্ব। তা আমি অনেক লোককে বলি যে ওটা অমুকের ছেলে, অমুকের ছেলে যাচ্ছে, আমি ওটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে ওই যে দেবের বাবা যাচ্ছে, দেবের মা যাচ্ছে, আমি এই পরিচয়টাতে, সেই পরিচয়টা তুমি পাশ করে গিয়েছো। আমার কাছে সবচেয়ে বড় জিনিস মা বাবার শ্রদ্ধা ভক্তি ছেলেটা একটু আছে, আমি যা দেখলাম যে মা বাবার উপর খুব শ্রদ্ধা ভক্তি। এবং যে কোনো মানুষকে সে মানে হাসি মুখে কথা বলে এবং কনফারেন্স করে নিতে পারে, যখন তখন কোনো রাগী লোক ওর কাছে গেলেও ও ম্যানেজমেন্ট করবে হাসি বা কথাবার্তার মাধ্যম দিয়ে। ছেলেটা অনেক ছেলে, খুব ভদ্র ছেলে, আমাকে খুব ভালো লাগছে, ছেলেটা খুব ভালো। তো স্যার ছবিটা শুটিং স্টার্ট হচ্ছে কবে থেকে, বা কোন কোন লোকেশনে শুটিং হওয়ার কথাবার্তা রয়েছে, বা সেগুলো যদি একটু বলেন। আমাদের অ্যাকচুয়ালিতে আমি উত্তরবঙ্গে কাজ করছি, উত্তরবঙ্গে এখানে মানে 80% শুটিং উত্তরবঙ্গেই করবে, আর বাকিটা হয়তো আমি অনেক জায়গায় গিয়েছিলাম, হয়তো দিল্লি গেছিলাম, মুম্বাই গিয়েছিলাম, বিভিন্ন জায়গায় গেছিলাম বিভিন্ন অনুষ্ঠানে, সেই সবও ওরা বাইরে কিছু নিতে পারে। তো বিশেষ করে জানুয়ারি থেকে শুটিংটা চালু হয়ে যাবে এখানে। আর উত্তরবঙ্গে বিশেষ করে শুটিংটা, উত্তরবঙ্গে যেসব জায়গা আমি নদী নালা ফরেস্ট চা বাগান এরিয়া এগুলাতে গিয়েছিলাম, সেগুলাই শুটিং হবে আর কি, আমাকে যেটা বলছিল আর কি। তো স্যার এই বায়োপিকটা নিয়ে যেটা বলবো, আপনার বায়োপিকটা যখন অ্যানাউন্স হলো, অনেক দর্শক মানে আপনার কথা নতুন ভাবে জানতে পারলো। আমরা যারা আগে থেকেই জানতাম দাদাগিরির মাধ্যমে, আমি আমার কথা বলছি, অনেক দর্শক নতুন ভাবে আপনাকে চিনলো, আরো ভালোভাবে আপনাকে চিনলো। তো আপনার ফিডব্যাকটা কেমন আসছে ভাই বায়োপিকটা নিয়ে? আপনার কাছের মানুষজন বা আত্মীয় তারা কি বলছে বায়োপিকটাকে কেন্দ্র করে? কারণ আমি তো অ্যাকচুয়ালি অনেক কিছু জায়গায় গিয়েছিলাম, কোন বানিকা করোড়পতি অমিতাভ বচ্চন, ওখানে গিয়েছিলাম। ওকে যেমন অমিতাভ বচ্চনকে বলছি, ধমকায় বলছি, आपको बहुत रुपया दिया है आज मैं लेकिन रुपया लेने आया हूँ। कहते हाँ सच सच बहुत रुपया दिया, मैं बहुत रुपया आपको दिया, लास्ट में 75 पैसा था, वो भी आपको दे के मैं जेल से छुट्टी किया है आपको, और बिहार से एक एडवोकेट लाया। तो হাসতে হাসতে বলো তুমি দোস্তানা ফিল্ম দেখছো তাহলে? আমি বলে হ্যাঁ 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 হ্যাঁ। তো ওই দেখো দাদাগিরি, আমি কোন বানিকা করবতীতে গেছিলাম, দাদাগিরিতে গেলাম, তারপর দিল্লিতে ডক্টর অভিনব বিন্দ্রা, সেখানেও গেছিলাম। তারপর নেহা কাক্কার শোতেও গেছিলাম, বিভিন্ন রকম শোতে আমাকে নিয়ে গিয়ে পরিচিতি করিয়েছিল। আমি
খুব গর্বিত একটা জিনিসের উপরে, যে একটা দেখুন, যে কোনো লোক শিক্ষিত হলো, শিক্ষাটাই বড় জিনিস নয়, সবচেয়ে বড় জিনিস মানবতা, জ্ঞান, মানব জাতকে ভালোবাসতে হয়। আজকে আমি মানব জাত, আমার কাছে কোনো জাত পাত নেই, জাতি ধর্ম নির্বিশেষে আমি কিন্তু যেসব কাজ করি এবং গ্রাম বাংলায় যেসব কাজ করি, আমার কাছে সবচেয়ে বড় জিনিস গ্রামের মানুষ, অসহায় মানুষ সবাই আমাকে ভালোবাসে একটা জিনিসের উপরে, যে আমার কাছে কোনো হিংসা ক্রোধ কিন্তু কোনো মানব জাতির উপর থাকে না। তাই আমি যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমাকে ডাকে, সেখানেও আমি যাই বক্তব্য রাখি, ছোট ছোট বাচ্চাদের স্কুলে কলেজে বিভিন্ন জায়গায়। কিন্তু আমার বক্তব্য একটাই, যে শিক্ষায় শিক্ষিত না হয়ে মানবতার দিক থেকে মানুষ যেন ফিরে আসে, এবং বৃদ্ধা মা বাবাদের যেন আদর যত্ন করে খাওয়া দাওয়া করায়, এবং আত্মীয় স্বজনকে যেন মান্যতা দেয়, সম্মান দেয়, এবং স্কুল শিক্ষক যারা আছে শিক্ষাগুরু তাদেরকে উপরে যেন মান্যতা দেয়। আমি চাচ্ছি সমাজটা যেন একদম আমাকে যেরকম ভালোবাসে আরো মানুষকে ভালোবাসুক। যেসব ছেলে শিক্ষায় এগিয়ে যাচ্ছে, শুধু শিক্ষা নিয়ে বিদেশে থাকলাম, লন্ডনে থাকলাম, আমেরিকায় থাকলাম, আর আমাদের বাংলায় বা ভারতে বাড়িঘর আছে, আবার মা বাবাকে ফেলে আমরা ওখানে অনেক ছেলেকে আমি দেখছি, কিছু কিছু ছেলে আছে যে এসি গাড়িতে কুত্তাকে নিয়ে ঘুরে, এসি ঘরে কুত্তা থাকে, বিড়াল থাকে, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে। এটা কখনো মানা যায় না, আমি মানতেও পারি না এটা। তাই আমি চাই যে আমি একটা অশিক্ষিত লোক, আমার মধ্যে কোনো জ্ঞান নাই, আমি যদি এইসব কাজ করে যদি আজকে দেশ বিদেশ আমাকে চিনে, আমি খুব গর্ব করে বলতে পারি আমার টাইকোয়ান্ডো একটা স্কুল আছে, আমাকে স্কটল্যান্ড থেকে আমাকে অ্যাওয়ার্ড দিয়ে পাঠাইছে, কোরিয়া থেকে দিয়ে পাঠাইছে, বাংলাদেশ থেকে দিয়ে পাঠাইছে। আর এত অ্যাওয়ার্ড আমি সারা ভারতবর্ষ থেকে পেয়েছি, কিসের জন্য পেয়েছি? আমি মানব জাতিকে ভালোবাসি আর মানব জাতকে ভালোবেসে সেবা করে যাই, সেটার উপরে কিন্তু আমাকে অ্যাওয়ার্ড গুলা দেওয়া হয়। তা আমি চাই যে আমি শুধু একাই থাকলে করলে হবে না, সমস্ত মানব জাত, ইয়ং ব্যাচ যারা আছে, যুবক ছেলে যারা আছে, তারা যেন সমাজের দিক থেকে এগিয়ে আসে, সমাজটাকে যেন ধরে রাখার চেষ্টা করে। কারণ আগামী দিনে ওরাই ভবিষ্যৎ দেশের, আমরা তো চলে যাব, দেশটাকে কে রক্ষা করবে? তারাই রক্ষা করবে। আমাদের মধ্যে যেন হিংসা ক্রোধ গুলো না থাকে। আর যদি আমরা নিজেরাই যদি ঝগড়া করি, নিজের ঘরে ঘরে ঝগড়া করে যদি খুন খারাপ হয়ে যায়, সেটা হবে যে কাকের মাংস কাকে খাওয়া অভ্যাসটা যেরকম আছে না, সেরকমই হতে পারে। তা আমরা চাচ্ছি আমাদের গ্রাম থেকে শহর, শহর থেকে দেশ বা রাজ্য, আমরা যদি একত্র মিলে মিশে যদি আমরা কাজ করতে পারি, প্রচুর জায়গার মানুষ উপকৃত হবে, প্রচুর মানুষ ভ্রাতৃত্ববোধের মধ্যে থাকবে, আমার দেশ ভালো থাকবে, এটাই আমি চাই। তো আমার কাজ যেটা হলো, সেটা আমি এখনো বারবার বলছি, এটাতে শিক্ষা লাগে না, এটা কোনো দীক্ষা লাগে না, এটা গাছে পাওয়া যায় না, এটা নিজের আবেগ আর বিবেক থেকে মানব জাতকে ভালোবাসতে হয়। আর মানব জাতকে ভালোবাসা মানে ভগবানকে ভালোবাসা, ঈশ্বরকে ভালোবাসা, প্রভুকে ভালোবাসা, মা বাবাকে ভালোবাসা দেওয়া। তাই মানব জাতকে আপনারা ভালোবাসুন, রূপে চেহারা না দেখে গুণে আপনারা এগিয়ে আসুন, কাজ করুন, সবচেয়ে বড় জিনিস এটাই আমার কাছে। সত্যি স্যার, আপনি ভারতের গর্ব, মানে আপনার কথাগুলো শুনছি রীতিমতো গা কাটা দিয়ে যাচ্ছে, এতটা ভালো লাগছে আপনার সাথে কথা বলতে পেরে। তো স্যার, এর পরে যে আপনাকে যে প্রশ্নটা করবো সেটা হচ্ছে, আপনার একটা বায়োগ্রাফি বই আমরা দেখেছিলাম যেটা বিশ্বজিৎ ঝা লিখেছিলেন, সেই বইটা বাইক অ্যাম্বুলেন্স দাদা। তো রিসেন্টলি একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে, আপনি যদি একটু খেয়াল করেন দেখতে পাবেন যে মুভিটা আসতে চলেছে, দেবদা যেটা করছে, আর তার সাথে বিশ্বজিৎ যে একটা কন্ট্রোভার্সি হচ্ছে। তো এটাকে অনেক জায়গায় বলা হচ্ছে যে এই ছবিটা নাকি মানে ভবিষ্যৎ একটু পেছ হতে পারে বা কোথায়, এরকম কি কোনো ব্যাপার আছে? এটা হলো আমার সাথে যে ডাইরেক্টর আছে, যে ডাইরেক্টর উনি বিনয় মদগাল, ওনার কাছে আমার 17 সালে এগ্রিমেন্টটা হয়, 17 সালে এগ্রিমেন্ট হয়। আর বিশ্বজিৎ ঝা আমার কাছে আসছিল যে তোমার একটা বই লিখতে চাচ্ছি। তার আগে বাংলা দিয়ে গ্রাম্য আমাদের গ্রামেরই একজন ডাক্তার লেখক, সেই একটা বই লিখছে, বাংলাতে একটা বই লিখেছে। তার আগে বিশ্বজিৎ ঝা সে আমাকে বললো তোমার কিছু একটা বই লিখতে চাচ্ছি, বলছি লেখো, কোনো অসুবিধা নেই, লিখলেই ভালো। তখন আমি বললাম যে দেখো, আমি তো বইয়ের ব্যাপারে সিনেমার ব্যাপারে তো আমি রাইট দিয়েছি বিনয় মুদগালকে 17 সালে, তুমি তো 21 সালে বলতেছো। ঠিক আছে, 21 সালে তাহলে বিনয় মুদগালের সাথে কথা বলছে, উনি কথা ডাইরেক্টরের সাথে কথাবার্তা বললো, বলে টলে বলছে হ্যাঁ ঠিক আছে, কেউ যদি বই লেখাতে লিখতেই পারে, কোনো অসুবিধা নেই। তো আমি মনে করি যে এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ আমার 3টে বই বের হয়েছে। একটা কেরালায় দেখলাম, কেরালায় ওটারও কেরালা ভাষায়
তামিল ভাষায় লেখা আছে, আমার এক বই, একটা বিশ্বজিৎ ঝা লিখছি, একটা বাংলা ভাষায় বই লিখছি, আমার কাছে বই তিনটাই আছে। হ্যাঁ, তো এটা নিয়ে সমস্যার কোনো কারণ নেই। আর যেহেতু আমার 17 সালে আমাকে ফিল্মের রাইট দেওয়া আছে বিনয় মুদগালকে, এটার কোনো ব্যাপার নেই। আর যেটা বই লিখছে, ও বই লিখছে ঠিকই, সেটারও একটা ব্যাপার ছিল আমার কাছে, যে উনি আমাকে রয়্যালটি ফাইলটি কিছু দিতে চেয়েছিলেন। তো যাক, উনি আমাকে ফার্স্ট চান্সে 25,000 টাকা রয়্যালটি দিয়েছে, তারপর আমি কোনো এখন পর্যন্ত কোনো রয়্যালটিও পেইনি। আর এবং কেরালায় যে বইটা বিক্রি হচ্ছে কেরালা ভাষায়, তামিল ভাষায়, সেটা তো বিশ্বজিৎ ঝা, জানি না ওটাতে কি করে ওনারা আমার বইটা লিখলো। বিশ্বজিৎ ঝা আবার ওটা কি করছে সেটা উনিও জানে, আমাকে সাথেও নিয়ে গেছিল একবার কেরালা ওই বইটা উদ্ঘাটন করার জন্য, তারও কাছে কিছু অর্থ পাইনি আমি। তো এটা নিয়ে কোনো সমস্যা হতে পারে না, এটা হবে না, কারণ ও রাইটটা বিশ্বজিৎ ঝা নিচ্ছে 21 সালে বই লেখার অনুমতি নিচ্ছে, আর ফিল্মের আসছে আমাদের 17 সালে। তাহলে স্যার ছবি নিয়ে যেগুলো অনেক সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় বলা হচ্ছে ছবি পোস্টপন্ড হতে পারে, এরকম কোনো কারণ নেই? 15ই আগস্ট মানে স্বাধীনতা দিবসের সময় আমরা পাচ্ছি, তাই তো? না না, পোস্টপন্ড কেন হবে? এটা তো পোস্টপন্ডের কোনো প্রশ্নই আসছে না। কেন পোস্টপন্ড হবে? এটা তো দেখুন, আমার যে ফিল্মের রাইট, সেটা আমি 17 সালে দিয়ে দিছি বিনয় মুদগালজিকে, ওটা ফিল্ম লাইনে। আর বই লেখছে আমার কাছে, নিয়েছে অনুমতি নেওয়ার পরে, সেটা 21 সালে। শুধু ও তো লেখে নাই, আরো দুজন বই লেখছে, 3টে বই লেখছে। এখানে পোস্টপন্ডের কোনো কথা আসে না। এবং বিশ্বজিৎ ঝা এটা নিয়ে কোনো মাথাও ঘামাবে না, বলে দিয়ে ওর সাথে আমার কথা হয়েছে, বলছে ও হয়তো চাইছে যে আমার কিছু বইয়ের অংশ যদি ফিল্মে ঢুকায়। ফিল্মের লাইন আলাদা, এটার লাইন আলাদা না। এখন ওদের পয়সা খরচা করবে ওরা, ওরা বুঝবে। আর এটা তো লেখছে এর মতন করে, ওরা এখন ওদের মতন করে করবে কাহিনী। আর অ্যাকচুয়ালি তো আমি পুরা লাইফের, আমার 28 বছর এই কাজ করতেছি, 28 বছরের লাইফ তো আমি ছেড়ে দেইনি, তাই না? 28 বছরের লাইফটা পুরোটাই ওদেরকে দেওয়া হয়নি, ওদেরকে আমরা দিয়েছি যেভাবে যতটুকু পারে অতটুকু আমি দিয়েছি, তার বেশি দিইনি আমি। স্যার এবার যে আপনাকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে, আপনি বহুদিন ধরে বলিউডে বলছেন, তো মাঝখানে তো আপনার কথাতে আমি শুনলাম যে বলিউডে প্রজেক্টটা পরে হবে, কিন্তু এই যে আপনি নিজেও একটা অপেক্ষার মধ্যে দিয়ে ছিলেন, মাঝে কোভিড চলে এলো, ছবিটার ব্যাপারে নানান সময় আমরা শুনছি হবে, কখনো হবে না, এই সময়তে আপনার কি মনে হয়েছে? মানে ছবিটা আপনি, মানে আপনার মনের অবস্থা বা মানসিক অবস্থা কি ছিল? মানে এক একবার এক এক রকম শোনা যাচ্ছিল সোশ্যাল মিডিয়ায়, কখনো শোনা যাচ্ছিল ছবিটা হবে, কখনো শোনা যাচ্ছিল ছবিটা হবে না, এই যে ফাইনালি আবার হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি, তো সেটা নিয়ে যদি কিছু বলেন। দেখুন, একটা জিনিস আছে, আমি কাজটা করি আমার মতন, নিজের মতন করি। আর আমার কাজটা আমি, কেউ যদি আমার কাজটাকে অন্য লোক ফায়দা লুটতে চায় বা লুটবে, সেটা তাদের ব্যাপার। কিন্তু একটা জিনিস আমি জানি না, আমাদের এই একটা হাডুডু খেলা বলে না, একটা হাডুডু খেলা, হ্যাঁ, কেউ ফার্স্ট হতে গেলে একজন আগায় যেতে গেলে 15 জন টানিয়ে ধরে, হ্যাঁ, সেই রকম মানে কিছু কিছু ব্যাপার হয়। তা আমার বইটা হচ্ছে, হবে, আমি খুব খুশি। আর এই বই বাংলাতেও হবে, হিন্দিতেও হবে, যদি প্রয়োজন পায় অন্য রাজ্যে যদি ডাবিং করে ওরা করবে, সেটা আমাদের কাছে অনুমতি নিয়েই করবে। আমি চাচ্ছি একটা জিনিস, এই বইটার মধ্যে যদি কোনোদিন, বইটা তো হবেই, বইটা যারা দেখবে, সমাজ দেখবে, ফ্যামিলিদের সাথে দেখবে, এইটা বইও দেখলে অনেক মানুষ প্রেরণা পাবে। যেটা আমার বাস্তবে আমার দেখে অনেক ছেলে বাইক অ্যাম্বুলেন্স তৈরি করছে, হয়তো ওই বইটা দেখে অনেক ছেলে পেলে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, আত্মীয় স্বজনকে ভুলে যাবে না, এইসবই জিনিসই থাকবে, সবটাই সামাজিক ভাবেই থাকবে আর কি। খুব ভালো হবে বইটা। তো স্যার এবার যে প্রশ্নটা আপনাকে করব, এই প্রশ্নটা হচ্ছে, এই যে বায়োপিকটা নিয়ে বেসিক্যালি প্রশ্নটা হচ্ছে, এই যে বায়োপিকের যখন অ্যানাউন্সমেন্টটা এলো, মানে প্রথম যখন অ্যানাউন্সমেন্টটা এলো, এই অ্যানাউন্সমেন্টটা দেখার পর বা দেবদাকে অ্যাজ করিমুল হক, মানে আপনার চরিত্রটা যখন দেবদাকে দেখলেন আপনি, আপনার রিয়াকশন কি? মানে দেবদাকে দেখে আপনি আপনার চরিত্র হিসেবে দেবদাকে দেখছেন, সেটা কেমন লাগছে আপনার, মানে যখন ওই ফার্স্ট লুক পোস্টারটা আমাদের সামনে এলো? না, এটা তো খুব ভালো। আমার চরিত্র হিসেবে দেব বইটা করবে একদম ভালো একটা, বলতে গেলে বর্তমান যুগের একটা বাংলা বইয়ের একটা, বলতে গেলে মহানায়ক এখন হয়ে গেছে, এটা বর্তমান যুগের। তো আমি মনে করি দেব বইটা করলে বইটা
গ্রাম গঞ্জে শহরে এটা খুব ভালো চলবে, বা অন্য অন্য রাজ্যে এটা চলতে পারে। কারণ দেবের উপরে অনেক মানুষের একটা আকর্ষণ আলাদা আছে। বইটা খুব ভালোই চলবে। আমি চাচ্ছি দেব বইটা করলে সমাজের অনেক ছেলে পেলেও এইটা মানে যে রোলটা করবে, হয়তো অনেক ছেলে পেলে এগিয়ে আসবে সমাজের দিক থেকে। অনেক ছেলে পেলে এগিয়ে আসবে সমাজের দিক থেকে। আর স্যার, অনেকদিন আগে আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, আপনি বলেছিলেন যে এই বায়োপিকটা যখন ছবিটা হবে বা ছবিটা যখন তৈরি হওয়ার পর আপনি যে শেয়ারটা পাবেন সেটা নিয়ে আপনি হাসপাতালের কাজ করতে চান, আরো অনেকগুলো কাজ করতে চান। তো দেবদাস এই বায়োপিকটা করছেন, এই যে যখন শেয়ারটা আপনি পাবেন, আপনি সমাজের কি কি কাজ করবেন বা সমাজকে কিভাবে আরো সাহায্য করবেন, এটা যদি একটু বলেন। দেখো, বইটা আগে হোক। এখন আমাকে দেব কি সাহায্য দিবে না দিবে আমার সেরকম কথাবার্তা হয়নি। উনি বলছে বইটা করুক এবং তোমার হসপিটালের সাথে আমিও জোড়াবো। হসপিটালটাকে সবচেয়ে আগে একটা এমন জায়গায় একটা দাঁড় করবো যেন গ্রামের চা বাগানের এরিয়ার ও গরিব দুস্থ পেশেন্ট যেন ওখানে মোটামুটি ভাবে সুস্থ হয়ে থাকে। তো আমার টার্গেট আছে হসপিটালটাকে একটু মডিফাই করে ভালো মতন মেশিন পত্র নিয়ে এসে যেন ট্রিটমেন্টের ব্যবস্থা ভালো হয়। সেটার উপরে আমার একটা দেবের সাথে কথা হয়েছে। দেব বলছে যে ঠিক আছে, আমি তোমার হসপিটালের সাথেও জড়িত থাকবো। খুব ভালো। আমি বললাম যে এটা হলে তো খুবই ভালো। তাহলে আমরা যদি আপনি থাকেন, তাহলে সবাই মিলে যদি হসপিটালটাকে এক জায়গায় পৌঁছাইতে পারি, তো অসহায় মানুষরা এখানে চিকিৎসা নেবে। খুব ভালো। এমনি তো রানিং আছে আমার হসপিটাল, চলছে। এর থেকে আরো যদি উনি একটা উন্নত মানের করতে পারে তাহলে আরো ভালো হবে। এটা আমি চাই দেব বইটা করুক এবং হসপিটালটার দিকে আমার একটা নজর দিবে, সেটাই আর কি। স্যার, আপনাকে যেটা লাস্ট প্রশ্ন করব, আপনার অনেকটা সময় আমি নিলাম, সেটা হচ্ছে এই বায়োপিকটাতে আপনি পদ্মশ্রী পাচ্ছেন বা আরো যে সমস্ত ঘটনাগুলো যেগুলো দেখানো হবে, আপনি তো বায়োপিকটিক্যালি কি আছে, কারণ যখন আমরা বড় পর্দায় গিয়ে দেখবো তখনই পুরো ব্যাপারটা আমি দেখতে চাই। তো এই ঘটনাগুলো যখন আপনি আবারও দেখবেন, আপনি নিজে কতটা এক্সাইটেড, এই আপনার জীবনটাকে আপনি বড় পর্দায় দেখার জন্য? এটা অ্যাকচুয়ালি আমি নিজে গর্ববোধ করতেছি যে মানুষ ইতিহাস অনেক পড়েছে, আবার ইতিহাস কেউ গড়েছে। তা আমি একজন চা বাগানের শ্রমিক হয়েও আমার সবচেয়ে বড় জিনিস যে একটা বইয়ের মাধ্যমে হোক বা বায়োগ্রাফি হোক, তার মাধ্যমে হোক, যে আমার ইতিহাস দেশে, ভারতবর্ষে বা আমাদের বাংলাতে হচ্ছে, আমি এটাতে খুব গর্ববোধ করি। আমি চাচ্ছি যারা ইয়ং ব্যাচের ছেলেরা আছো, তারা এমন কিছু একটা কাজ আমরা করব দেশের জন্য। আমাদের ইতিহাস এর পাতায় থাকুক। আগামী দিনে ছোট ছোট বাচ্চারা আমাদের কাজ দেখে যেন সমাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। আমাদের যে ইতিহাস থাকবে সেই ইতিহাসের মাধ্যম দিয়ে গ্রামবাসীকে, আত্মীয় স্বজনকে ধরে রাখতে পারে। আমরা শুধু বর্তমান ডিজিটাল দুনিয়ায় আছি, অর্থাৎ ডিজিটাল দিনের পর দিন ডিজিটাল চলবে, থাকবে, আরো অন্য কিছু আসবে। আমরা যেন শিকড়টাকে না ভুলি, আমরা যেন শিকড়টা ধরে রাখার চেষ্টা করি। সবাই আমরা মোবাইলে ব্যস্ত হয়ে থাকি সবসময়ের জন্য। আমরা কিন্তু পাশের মানুষের কোনো চিন্তাধারা করি না, পাশের মানুষের কিছু করি না। আমি নিজেই এখন এই মুহূর্তে আমি এক ফ্যামিলিতে 3টা প্রতিবন্ধী বাড়িতে আছে, 3টা প্রতিবন্ধী। প্রায় ওই ফ্যামিলিতে 10 থেকে 12 জন লোক আছে। কোনো এক ভদ্রলোক মালদায় থাকে, উৎপল গুহ বিশ্বাস, ওনার কাছে কিছু কথা বলে আমার সনাতনী মেয়ে একটা আছে, উনি দেখভাল করে। ওনার কাছে বললাম যে এই ঘটনা, এই অবস্থা, আমাদের কিছু সাহায্য পাঠান। উনি যা অর্থ দিল, এখনই আমি ওই বাড়িতে চাল ডাল সাবান চিরা তেল ওদের 1 মাসের খাদ্য দিয়ে আমরা আসলাম। তা আমি যেভাবে মানুষের কাছে, আমি নিজেই বললাম না, মন যদি চায় সবকিছু হয়। আমার নিজের কাছে নেই টাকা পয়সা, আমি একজনকে বললাম, উনি সঙ্গে সঙ্গে ওটা দিল, সঙ্গে সঙ্গে আমি পৌঁছাই দিলাম। অর্থাৎ আমি পিয়নের কাজটা করলাম। মানুষ যদি এইভাবেই, যদি নিজের অর্থ না থাকা সত্ত্বেও যদি
মানুষের কাছে আবদার করে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এটাই আমাদের সমাজ। শুধু নিজে খাইলাম, নিজে এসি গাড়িতে ঘুরলাম, পাকা বিল্ডিং করলাম, আত্মীয় স্বজনকে চিনলাম না, নিজের বাচ্চাটাকে বললাম নম্বর কত পাইছিস বাবা, নম্বর। স্কুলে শুধু নাম্বারের চিন্তা করেন না যেন, বাচ্চাটাকে যেন বলে তুই লেখাপড়া করে মানুষের মতন মানুষ তৈরি হয়ে সমাজের কাজে এগিয়ে আয়। এটাই সবচেয়ে বড় জিনিস। তাই আমি চাচ্ছি সবাইকে যে আমার মতন লোকের বায়োপিক সিনেমা হচ্ছে, বই লিখতেছে, বিভিন্ন দেশ বিদেশ থেকে অ্যাওয়ার্ড দিচ্ছে, প্রশাসন লেভেলে দিচ্ছে, বা ভারত সরকার, যে কোনো আমাদের বাংলা সরকার, রাজনৈতিক দলগুলি এত অ্যাওয়ার্ড দিচ্ছে, কেন দিচ্ছে? যে আমি যে কাজটা করতেছি এটাতে কোনো লেখাপড়ার দরকার নাই, এটাতে কোনো অর্থর দরকার নাই, এটা আবেগ বিবেককে দিয়ে মানব জাতকে ভালোবাসতে হবে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ আমাদের কাছে কিচ্ছু নাই। আমরা ভারতবাসী, আমরা বাংলার বাসী, সবাই আমরা একটা পরিবার। আলাদা আলাদা যেভাবে ছেলেরা ভিন্ন খায়, প্রত্যেক ফ্যামিলি আলাদা আলাদা খায়, কিন্তু আমরা যেন ভ্রাতৃত্ববোধের মধ্যে আমরা এখানে বসবাসকারী থাকি, কৃষিতে এগিয়ে যাই, কলকারখানায় এগিয়ে যাই, শিক্ষায় এগিয়ে যাই, চিকিৎসায় এগিয়ে যাই। এটাই আমাদের করা উচিত বর্তমান জামানায়। তার কারণ আমরা যদি এখন কেউ কেউ যদি আমরা এক এক নিজের নিজের ব্যক্তিগত লাইনে, ধর্মের লাইনে হোক বা অন্য কিছু লাইনে হোক, আমরা যদি এসব করি তাতে দেশের ক্ষতি, গ্রামের ক্ষতি, মানুষের ক্ষতি, মানুষের মানুষের লড়াইয়ের ক্ষতি। তাই আমি বলবো আমরা যেন শান্তিপ্রিয়ভাবে বাংলাটাকে বা ভারতটাকে একভাবে সুন্দর করে কলকারখানা, শিক্ষা, চিকিৎসা, ভ্রাতৃত্ববোধের মায়া দিয়ে যদি আমরা তুলে রাখতে পারি, তাহলে আমাদের দেশ মজবুত বা খুব শক্ত হয়ে একদিন এই বিশ্বের দরবারে যে কোনো প্রধানমন্ত্রী আমাদের মাথা উঁচু করে কথা বলতে পারবে যে আমাদের দেশ একটা ভারতবর্ষ, যেখানে এত সুন্দর আমরা সবাই মিলে কাজ করতে। আমরা কেন চীনের গুণগান গাই? আমরা কেন লন্ডনের গুণগান গাবো? আমরা কেন পাকিস্তানের গুণগান গাবো? আমরা গাবো আমার দেশের কি হচ্ছে, সেটাই আমার দেশে কি তৈরি করতে পারবো সেইটা। প্রত্যেকটা স্টুডেন্টকে, প্রত্যেকটা নবজাত বাচ্চাকে শিক্ষায়, কলেজে, ইউনিভার্সিটিতে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত প্রত্যেক মানুষের। শুধু বাবা এগিয়ে নিয়ে গেলে হবে না, পার্শ্ববর্তী যারা অর্থহীন তাদেরকে সাহায্য করতে হবে, বাচ্চাটাকে এগিয়ে নিয়ে গিয়ে একটা ভালো ইঞ্জিনিয়ার, একটা পাইলট, একটা ডাক্তার তৈরি করুক। আমাদের মধ্যে যেন হিংসা না থাকে, এটাই বলবো। তো স্যার, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। সত্যি ভাবিনি মানে এত বড় একজন মানুষের সাথে আমি কথা বলবো, আপনি সময় দেবেন। আপনার বাড়ি তো জলপাইগুড়িতে, আমি যদি বহরমপুর মুর্শিদাবাদ থেকে যদি কোনদিন সময় পাই, জলপাইগুড়ি যদি যাই, আপনার সাথে একবার দেখা করবই। আমার খুব ইচ্ছা আছে আপনার সাথে মানে সামনাসামনি একবার দেখা করার। তো ভালো থাকবেন স্যার। এমনি আমারও 22 কি 23 তারিখে আমার হয়তো নদিয়া যাওয়ার কথা আছে। বহরমপুরে ওখানে কোথায় জানি না, কোনো প্রোগ্রাম থাকতে পারে, যাইতে পারি আমি ওদিকে বহরমপুরের দিকে 22-23 তারিখের দিকে মনে হয়। তো স্যার, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনি ভিডিও শেষে এটাই বলবো, আপনি শুধু পশ্চিমবঙ্গের গর্ব না, আপনি ভারতেরও গর্ব। তো ভালো থাকবেন স্যার। আমি বলছি তোমাকে তুমি বলেই বলছি, তোমার হ্যাঁ। মা বাবাকে আমার তোমার মা বাবাকে আমার প্রণাম দিও। আর তোমার মা বাবা শক্তি যোগাইছে জন্য আজকে শিক্ষিত হয়ে কোনো চ্যানেলের মাধ্যমে আমার সাথে কথা বলতে পারতেছো, এবং চ্যানেলে কথা বলাটা খুব টাফ ব্যাপার। এটাই তোমার সবচেয়ে বড় জিনিস। মা বাবার অর্থে হোক, তাদের শক্তিতে হোক, আর শিক্ষাগুরুর শিক্ষায় আজকে এই জায়গায় পৌঁছেছ, তাদের কোনোদিন ভইল না। সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, সংস্কৃতিতে বলে বীরাং সর্বত্র গুচ্ছতে মাতা পিতা সর্বত্র পূজ্যতে নাম যজ্ঞই সর্বত্র সত্য দেব দেবতা সর্বশক্তি রূপে নমস্তে সেই নময় নময় শান্তি। তুমি শান্তিতে থাকো, ভালো থাকো। আপনিও স্যার ভালো থাকবেন। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এতটা সময় দিলেন। আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর আপনার ভালো কাটুক, এবং বায়োপিক যেটা আসছে ওই ছবিটাও ভালো চলুক। তো এটাই। ঠিক। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভালো থাকো, সুস্থ থাকো তুমি। ঠিক 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 থ্যাংক আছে। ইউ। ঠিক।
ওকে।